হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, তাহলে নাকি এখানে আইএসএফ এর একটা চান্স আছে। 2026-এ আইএসএফ কিন্তু একটা নয়, একের বেশি বিধানসভা কিন্তু দখলে নিতে পারে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে একটু হলেও তৃণমূলের পাল্লা অবশ্যই ভারী। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই আপনারা অনেকেই ভিডিওটিতে এসেছে। আজকে আমাদের প্রতিবেদনের যে বিষয়বস্তু আমরা রেখেছি তা হলো এই যে সামনেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে 2026-এ হাড়োয়া বিধানসভায় আমরা সকলেই জানি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মুফতি আব্দুল মাতিন সাহেব। আর তিনি কি হাড়োয়া বিধানসভায় জয়ী হতে পারবেন, নাকি হাড়োয়া বিধানসভাটি এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর দখলে যাবে? বিস্তারিত আজকের প্রতিবেদনে জানাবো আপনাদের, আলোচনা করব, ব্যাখ্যা করব। আপনারা দেখছেন N24 টিভি, আর সঙ্গে রয়েছি আমি সাজিদ। শুরুতেই আমরা যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো তা হলো এখানে এই বিধানসভায় প্রার্থী তালিকা, কোন দল থেকে কে প্রার্থী হয়েছে। প্রথমেই বলি, তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী করেছে মোহাম্মদ মুফতি আব্দুল মাতিন সাহেবকে, এবং দ্বিতীয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ তারা প্রার্থী করেছে আইনজীবী পিয়ারুল ইসলামকে, যিনি এর আগেও প্রার্থী হয়েছিলেন। এরপর বিজেপি তারা প্রার্থী করেছে ভাস্কর মণ্ডলকে, যদিও বিজেপি জানে যে এখানে এই বিধানসভায় তারা কোনো মতেই জিততে পারবে না, তবুও যে নিয়ম রুলস প্রার্থী তো দিতেই হবে তাই তারা দিয়েছে। এখানে মূল লড়াইটা 2026-এ হবে। 2026 শুধু নয়, 2011-র পর থেকে হয়ে আসছে, মানে তখন তো আইএসএফ ছিল না, তখন বামফ্রন্টের সঙ্গে তৃণমূলের হতো। এবারের যে লড়াইটা হবে আইএসএফ এবং টিএমসির মধ্যে মূল লড়াই হবে। তো আমরা এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে নাকি আইএসএফ বাজিমাত করবে, এইটা জানার জন্য আমরা 2011 সালে আমাদেরকে একটু যেতে হবে। না মানে টাইম মেশিন করে নিয়ে যাব না, মানে আমি কিছু কি বলবো, ওই যে সেই সময়ের যে ভোট হয়েছিল না 2011 থেকে, সেখানে কে জিতেছিল, কত ব্যবধানে জিতেছিল, একটু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে আপনাদের কাছে কিছু জিনিস পরিষ্কার হয়ে যাবে। প্রথমে 2011 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। 2011 সাল থেকেই এই কেন্দ্র দখল করে রেখেছে তৃণমূল, এখনো অন্য কোনো দল এই কেন্দ্রে আসতে পারেনি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুলফিকার আলী মোল্লা, 2011-র কথা বলছি, ভোট পেয়েছিলেন 76,627, যা 45% অধিক ভোট, এবং দ্বিতীয় পজিশনে সেই সময় ছিলেন সিপিআইএম, 75,500 মতো ভোট পেয়েছিলেন, মানে 75,500 ভোট পেয়েছিলেন। ইনিও প্রায় 45%-এর ওপরে, মানে ভোটের ব্যবধানটা খুবই কম ছিল। বিজেপি সেখানে দাঁড়িয়ে 7,500 মতো ভোট পেয়েছে, তো সেই রকম। এবারে 2016-তে আসবো আমরা। 2016-তে দাঁড়িয়ে হাজি নুরুল ইসলাম তিনি প্রার্থী হন তৃণমূলের, 1,13,000 ভোট পায়, অর্থাৎ 76,000 থেকে সংখ্যাটা কতটা বেড়ে গেছে ভাবুন। মানে তৃণমূল কংগ্রেস কিন্তু 1 লাফে অনেকটাই বেড়ে গেছে। এরপরে 2021 যেখানে আবারও প্রার্থী হয় হাজি নুরুল ইসলাম, ভোট 1,30,000 পায়, 57% ভোট পায়, এবং সিপিআইএম এখানে সেই সময় প্রার্থী দেয়নি, কারণ জোট হয়েছিল, এবং আইএসএফ এখানে প্রার্থী দেয়। আইএসএফ এর কুতুবুদ্দিন ফাতেহি তিনি প্রার্থী হয়, এবং তিনি কিন্তু 50,000-এর কাছাকাছি, মানে ওই 49,000, 49,000 ভোট পায়, 21%, ওই 22% মতো। তো আর বিজেপি কিন্তু 1 লাফে অনেকটাই বাড়ায়। 2016-তে যেটা 11,000 ছিল, 11,500, সেটা বাড়িয়ে একেবারে 38,000, মানে 38,500 ভোট করে নেয়। বিজেপি কিন্তু বাড়ায়, মানে এখানকার যে একটা হিন্দু ভোট সেটা কিন্তু বিজেপির দিকে যায়, এটা কিন্তু বলা বাহুল্য। এরপরে 2021-এর পরে আরও একবার এখানে ভোট হয়, আর সেখানে ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস জেতে, ব্যাপকভাবে। কেন বলছি, 1,30,000 2021-এ পেয়েছিল, সেখানে দাঁড়িয়ে 2024-এর বাই ইলেকশন, সেখানে 1,57,000 ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস পায়, মানে 76% ভোট পায়। আর আইএসএফও এখানে দ্বিতীয় পজিশনেই ছিল, 41,000 মতো ভোট পেয়েছিল, মানে 20%। মানে ভোটটা কিন্তু 2021-এর নির্বাচনে 50,000-এর কাছাকাছি পেয়েছিল, সেটা কিন্তু প্রায় 8-9,000 কমে গেছে ভোটটা 2024-এ বাই ইলেকশন।
মানে আমি যদি বলি আইএসএফের থেকে তৃণমূল কংগ্রেসের 2024 এবং 2021 যদি দেখি, দুটো, একটা বাই ইলেকশন আর একটা নর্মাল ইলেকশন, ভোটের যে ব্যবধান প্রায় অনেকটাই ব্যবধান। তো যাই হোক, এবার অনেকে অনেক কথা বলবেন যে এসব ছাপ্পা মেরে বা এই করে রিগিং করে ভোট হয়েছে। যাই হোক, সেসব বললে তো আর হবে না। পেয়েছে মানে পেয়েছে, সে যাই করেই পাক। এইবার ব্যাপারটা হচ্ছে 2026-এ কি হবে। যদি বলেন 2026-এ কি হবে, তাহলে এটুকু আপনাদের বলতে পারি, হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল বনাম আইএসএফ। বিজেপি এখানে কোনো ফ্যাক্টর নয়, কারণ বিজেপি এই যে বাই ইলেকশন 13,000 ভোট পেয়েছিল, আর 21-এ 38,000-এর ওপরেই ভোট পেয়েছিল। বিজেপি ওই রকমই ভোট পাবে, 30-40 হাজার, তার বেশি হয়তো বিজেপি ভোট পাবে না। কিন্তু এখানে বাকি যে দুটো দল, কারণ সংখ্যালঘু যে ভোট, কারণ আমি বলে রাখি এই হাড়োয়া বিধানসভা কিন্তু 65% ওপর কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত। তাই এই কেন্দ্রে সংখ্যালঘুরাই কিন্তু মূল ফ্যাক্টর ভোটের। সংখ্যালঘু ভোট যেদিকে, সেই এই কেন্দ্র থেকে জিতে বেরোবে। এখন যদি সংখ্যালঘু ভোট দুভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ আইএসএফের দিকে কিছু বেশি অংশের ভোট চলেছে এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যায়, তাও বিজেপি কিন্তু এখানে সুবিধা করতে পারবে না, বিজেপি এখানে জিতবে না। এখানে আইএসএফ কিংবা তৃণমূল কংগ্রেস এই দুজনের মধ্যে একজন বেরোবে, তবে লড়াই আবারও বলছি হাড্ডাহাড্ডি হবে। এবার অনেকেই বলছেন যে ভোট কি সঠিকভাবে হবে? যদি ভোট নির্বিঘ্নে হয়, ভোট একেবারে উৎসবে হয়, ভোটে যদি কোনো রকম গন্ডগোল না হয়, তাহলে নাকি এখানে আইএসএফের একটা চান্স আছে, ভোটকে সঠিকভাবে যদি করতে পারে। আর যদি ভোট সঠিকভাবে না হয়, বারংবার যেটা অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে, সেই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে দাঁড়িয়ে আইএসএফ কিন্তু চাপে পড়ে যাবে। কিন্তু আবারও বলছি, লড়াই হাড্ডাহাড্ডি হবে। এবং আমি একটি ব্যক্তিগত মতামত জানাচ্ছি, সেটা হচ্ছে, যদি আইএসএফ এখান থেকে একটা আভাস কিন্তু শোনা যাচ্ছিল এই নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার আগে, যে এখান থেকে আইএসএফ প্রার্থী হতে পারেন আব্বাস সিদ্দিকী। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী সরাসরি ভোটের ময়দানে আসতে পারেন এবং প্রার্থী হতে পারেন হাড়োয়া বিধানসভা থেকে, এরকম একটা কথা কিন্তু শোনা যাচ্ছিল। আমার ব্যক্তিগত মত, যদি এটা সত্যি হতো, মানে এই আব্বাস সিদ্দিকী যদি হাড়োয়ার প্রার্থী হতেন, তাহলে কিন্তু আইএসএফের কাছে আরো সহজ হয়ে যেত এই কেন্দ্রটা নিজেদের দখলে নেওয়া। সম্পূর্ণ ব্যক্তিগত মত দিলাম, এর সঙ্গে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু আমার মনে হয় লড়াইটা আরো মানে কঠিন বা টাফ হতো তৃণমূলের জন্য, এটা আমি মনে করি। কারণ তৃণমূলের দেখবেন যাকে প্রার্থী করা হয়েছেন, তিনি হচ্ছেন একজন ধর্মগুরু, অর্থাৎ ইসলাম ধর্মের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক রয়েছে। তিনি শুধু ধর্মীয় গুরু এটা বলা ভুল হবে, তিনি ধর্মের কাজের পাশাপাশি বিভিন্নভাবে কিন্তু সামাজিক কাজেও তিনি কিন্তু লিপ্ত। তার নিজস্ব মাদ্রাসা রয়েছে, তিনি শিক্ষার জন্য, মুসলিম সমাজের শিক্ষার জন্য, পিছিয়ে পড়া মানুষের, দরিদ্রদের শিক্ষার জন্য তিনি যেমন কাজ করে, তিনি সর্বতভাবে বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে যুক্ত রয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে একটা মুসলিম প্রধান কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু তাকে প্রার্থী করেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেখানে দাঁড়িয়ে যদি আইএসএফ প্রার্থী হিসাবে আব্বাস সিদ্দিকীকে সেই হাড়োয়ার মাটিতে যদি নামাতেন, তাহলে মনে হয় লড়াইটা আর একটু আইএসএফের জন্য সহজ হতো। তবে জিততেন কিনা বলতে পারবো না, কিন্তু হয়তো সহজ হতো, কিছু একটা মানে সংখ্যালঘু যে আবেগটা, সেটা কিন্তু উঠে আসতো দুই ধর্মগুরুর প্রতিদ্বন্দ্বিতায়। এবার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে একটু হলেও তৃণমূলের পাল্লা অবশ্যই ভারী, আইএসএফ হয়তো দ্বিতীয় পজিশনে আসবে, কিন্তু জেতাটা আইএসএফের পক্ষে একটু কঠিন। হাড্ডাহাড্ডি লড়াই ঠিকই বলছি হবে, হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল কংগ্রেস কিন্তু কম মার্জিনে হলেও জিতে বেরিয়ে আসবে। আপনাদের কি মনে হয়, যারা হাড়োয়া বিধানসভা থেকে দেখছেন, তাদের কি মনে হয় বলবেন কমেন্ট বক্সে। তবে আমার মনে হয় হাড়োয়া বিধানসভা ছাড়াও বাকি অনেক মানে এবার 2026-এ আইএসএফ কিন্তু একটা নয়, একের বেশি বিধানসভা কিন্তু দখলে নিতে পারে। তার মধ্যে ভাঙড়, অবশ্যই ভাঙড়টি নওশাদ সিদ্দিকী জিততে পারে। এছাড়া আরও বেশ কয়েকটি আসন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা মিলিয়ে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কিন্তু তারা কিন্তু বের করে নিতে পারে। এবার তার মধ্যে হাড়োয়া আসবে কিনা সেটা তো সময় বলবে, 4 মে বলবে। তবে হাড়োয়া
একটু কঠিন হয়তো আইএসএফের ক্ষেত্রে হবে, কারণ প্রার্থী যদি, আরও একটি কথা বলি, যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী ওই আগের বিধায়ক অর্থাৎ যাকে 2024 বাই ইলেকশনে দাঁড় করানো হয়েছিল হাজী নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, তাকে যদি প্রার্থী করত, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আইএসএফের জয় পাওয়াটা সেখানে সহজ হতো, কারণ হাড়োয়া বিধানসভার একাধিক তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু রবিউল ইসলামকে প্রার্থী হিসাবে মানতে চাচ্ছিলেন না, যেটা বারংবার প্রার্থী ঘোষণার আগে আমরা কিন্তু বারংবার এই হাড়োয়া বিধানসভায় নজর রেখেছিলাম। সেখানকার প্রার্থী অসন্তোষ ছিল এনাকে যেন প্রার্থী না করা হয়, এমনটাও একটা তৃণমূলের একটা গোষ্ঠী, একটা অংশ তারা কিন্তু বারংবার বলছিলেন। এবং শেষমেশ যদি তাকেই প্রার্থী করা হতো, সেখানে দাঁড়িয়ে কিন্তু সমস্যায় পড়তে হতো তৃণমূল নেতৃত্বকেই, কিন্তু কারণ একাধিক তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু ওই প্রার্থীকে মানতেন না, এবং সেই যে ভোটটা একটা অংশের, সেটা কিন্তু তৃণমূলে যেত না, তারা কিন্তু আইএসএফে ভোট দিয়ে দিতেন বা আইএসএফের হয়েই কিন্তু এই হাড়োয়া বিধানসভায় কাজ করতেন। তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা প্রার্থী চয়ন কিন্তু তাদের সঠিক, এবং তারা মুফতি আব্দুল মাতিনকে প্রার্থী করেছেন, যার সর্বজন গ্রাহ্য রয়েছে মুসলিম সমাজের মধ্যে, বিশেষ করে যেহেতু ওটা সংখ্যালঘু অধ্যুষিত একটি কেন্দ্র, যেখানে সংখ্যালঘুরাই নির্ধারণ করবে এখানকার বিধায়ক কে হবে, আর সেই জন্য কিন্তু এই যে প্রার্থী তৃণমূল কংগ্রেস দিয়েছে এটা একেবারে সঠিক তাদের চয়ন। এবং 2026 বিধানসভা নির্বাচনে আইএসএফ ভালো পজিশনে অবশ্যই আসবে, হাড়োয়ায় দ্বিতীয় পজিশনে অবশ্যই আসবে, হাড়োয়ায় বিজেপি এখানে কোনো ফ্যাক্টরি নয়, কিন্তু জেতাটা কঠিন। এখানে মুফতি আব্দুল মাতিন তিনি কিন্তু মানে যে ভোটের ট্রেন্ডটা আমরা 2011 থেকে দেখে আসছি, সেই ট্রেন্ড অনুযায়ী বলতে পারি বেশ ভালো ভোট কিন্তু তিনি পাবেন, তবে মার্জিন কম হবে হয়তোবা, আবার মার্জিন বেশিও হয়ে যেতে পারে, সব কিছু তো বলা যায় না। একটা সাধারণ ধারণা, এই হাড়োয়া বিধানসভার মানুষের সাথে মানুষের বিষয়গুলো যে কথা বলে, বা এই যে 2011 থেকে রেজাল্টগুলো দেখে, সোশ্যাল মিডিয়ায় প্রচারের ছবি দেখে যেটুকু একটা ধারণা করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত আমার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, আপনারা বলবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন N24 টিভিতে আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে।